করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ সিলেটের সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ৩ নং মিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মরহুম হাজী মোহাম্মদ ময়না মিয়া চৌধুরীর স্মৃতি বিজড়িত বাংলাগড়ের সামনে মরহুম হাজী মোহাম্মদ ময়না মিয়া চৌধুরীর একমাত্র সন্তান জনাব আকমল হোসেন চৌধুরী ওরফে আব্দুল হান্নান, যিনি যুক্তরাজ্য প্রবাসী, আমাদের এই ৩ নং মিরপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট শিক্ষা অনুরাগী, যিনি এই স্মৃতি বিজড়িত করে রেখেছেন, থানার বাবার স্মৃতি ধরে রেখেছেন। আমরা প্রত্যেকেই এরকম প্রত্যেকের স্মৃতিকে অনুসরণ করব, গুণীজনের স্মৃতি অনুসরণ করব, বাংলার প্রত্যেকটি সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপনা, নিদর্শন, গড় বাড়ি, যে কোনো ধরনের সংস্কৃতি নিয়ে আমরা কথা বলি। FTV নিউজ সম্পাদক ফুলবাড়ি টিভি আব্দুল মতিন, আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মরহুম হাজী ময়না মিয়া চৌধুরীর স্মৃতি বিজড়িত বাংলাগড়, যিনি পুনর্নির্মাণ করেছেন আমার শ্রদ্ধেয় ভাজন আমার আঙ্কেল আকমল হোসেন চৌধুরী ওরফে আব্দুল হান্নান, যুক্তরাজ্য প্রবাসী, এবং ওনার জন্য সবাই দোয়া করবেন। আর ওনার বক্তব্য আমরা নেব এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। যারাই আপনারা দেখতেছেন, আমি আপনাদের শুভকামনা করি। আর আমি এই গড়ের সম্বন্ধে কিছু বলি। আমাদের যে এলাকা, এই এলাকায় যখন এই গড় নির্মাণ হয় তখন অবশ্যই ২-১.৫ বছর লাগছে কমপ্লিট করতে গিয়ে। সেটা অবশ্য লেখা হয়নি। এই গড়টা তৈরি করতে ১.৫ থেকে ২ বছর লাগছে। অবশ্যই তৎকালীন তৎকালীন যে মেস্তরিরা ছিল তারা তেমন একটা এই প্রকার গড় বানানোর ছিল না, মানে কন্ডিশন ম্যাপ তার ধারণা তেমন একটা ছিল না। তাই আস্তে আস্তে তারা করছে গড়টা। আরও এখানে তারা বানাইছিল এক গড়, সেই গড়ের একটু ডিজাইন নিয়ে আমাদের গড় করতে। এই গড়টা বলে হয় সাপনা না কিরকম, এটা একটা বাটি এলাকার একটা জায়গায় বাটি এলাকার একটা জায়গায়। গ্রামের নামটা আমার মনে রয়েছে না। আমি তো ছোট ছিলাম, আমি তখন শুনছিলাম। কত বছর আগের কথা বলতেছেন? এই 60 আগে, 60 বছর পূর্বের কথা বলছেন? হ্যাঁ 60 আগের কথা বলছি। 60 বছর পূর্বের কথা বলছেন। আমার আকমল হোসেন আঙ্কেল ওরফে আব্দুল হান্নান আঙ্কেল, যিনি যুক্তরাজ্য প্রবাসী, উনি 60 বছর আগের এই নির্মাণের কথা বলতেছেন এই বাড়ি। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার থোড়া ঠার আছে, তেমন একটা ঠার নাই, বাট যা আছে তাই আমি বলতেছি আর কি। আমি যতটুকু জানি যে এই এলাকায় তখন সনের গড় বেশি ছিল। আমাদের মিরপুর ইউনিয়ন প্লাস জগন্নাথপুর উপজেলা সিলেটের বৃহত্তই প্রায় সনের গড় ছিল। হ্যাঁ, যখন এই গড়টা নির্মাণ করা হয় তখন এই আশেপাশে এলাকায় দলানগড় কারও ছিল না। এটা প্রথম দলানগড়, যেটা দুতলা করিয়া কমপ্লিট করা হয়েছে। তৎকালীনও 10-15-20 বছর আমার মনে হয় কেউ এইরকম গড় বানাইবার চেষ্টা করছে না। বাড়াগড় আমাদের এই প্রজন্মে আমরা যে বয়সে আসছি, এই বয়সে এগুলো আসলে একটা মানে আমাদের জন্য এগুলো ইতিহাস বলছে। আমাদের প্রজন্ম এগুলো আমরা দেখিও নাই। সনের গড় আমরা পাইনি। সনের গড় আপনারা দেখছেন না, আমি দেখি। দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে প্রজন্ম থেকে উনি কথা বলছেন 60 বছর পূর্বের ক্লাসের কথা। তো যাই হোক, আমার বাবার ছিল, আশা ছিল যে এইরকম একটা গড় বানাই, আনকমন একটা গড় করবেন সিলেট বিভাগের ভিতরে। এরকম বাংলাদেশের মনে করেন প্রথম, মানে মনে করতেছি বাংলাদেশের প্রথমের মতো, মানে এটা আমি বলতে পারতেছি না, তবে আমার ধারণা হয়তো বাংলাদেশের এই 10ম স্থানে হয়তো আপনাদের গড়টা নিচে হবে, বা এরকম একটু কম বেশ হতে পারে। 10ম স্থানে আপনাদের এই 60 বছরের পূর্বের গড়টা। কোথাও এরকম পাকা গড় বাড়ি নির্মাণ আমার ছিল, আমার জানা নেই, আমি কোনো ইতিহাসে এখন পাইনি, কিন্তু আপনার কাছ থেকে শুনতেছি যেগুলো। হ্যাঁ, তো এইরকম গড় ছিল না, যার কারণে সবাই আসিয়া দেখতো গড়টা, গড়ের ভিতর বাইরে এগুলা দেখতো, দেখে হইতো না ঠিক আছে, সুন্দর হয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে 60 বছর পূর্বে আপনি নির্মাণ করেছেন 1963 ইংরেজিতে, বর্তমানে হয়েছে আরো 2 বছর আগে পূর্বে, তাহলে দেখা যাচ্ছে যে 60 বছরের। হ্যাঁ, 60 বছর, 1
যে রঙিন সিস্টেম মানে এখন জি। যাকে কি ওই যে পুনর্নির্মাণের পরে এই স্থানে নিয়ে আসছেন, জি 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 তাহলে এটা আপনার একটা অবদান আপনার এই আমাদের এই এটা ছেলেদের মধ্যে এটা এটা এই অনেক পুরনো একটা স্মৃতি বিজড়িত। হ্যাঁ এটা আপনি নতুন কৌশলে নিয়ে আসছেন, নতুন নতুন কৌশল নির্মাণ নিয়ে নিয়ে আসছেন। আসি যে আমার বাবার এটা স্মৃতিতে দেখার জন্য থাকবে। আপনার বাবার স্মৃতি দেখার জন্য কি আপনাদের পরিবারে যারা বাইরে রয়েছেন তারা কি আসেন দেখার জন্য আসেন বা আপনাদের অবশ্যই সাথে আরো আসেন? অবশ্যই আসেন এবং আসবেও। আর আপনি এই মুহূর্তে যাদেরকে স্মরণ করতে চান আপনার বাবার কাতারের যাদের, আপনার বাবার কাতারের মানে আপনার আব্বুর আমার দাদার কাতারে যেখানে বলতেছি, আমার দাদা আপনার আব্বু আমার দাদা সম্পর্কে যেহেতু আনছেন, এখন আমরা দাদার বয়সী কাকে আপনি স্মরণ করবেন, যেহেতু আপনার আব্বার স্মরণে করতেছেন এগুলো আলাপ করতেছেন, আরো চাচা মামা আরো আর কিছু মনে পড়ে আমার কোনো ইতিহাস শেষ হয়ে যাবে। আমার ফুফা একজন ছিলেন আর কি, আপনার নাম কি? ওনার নাম হলো সিকন্দর আলী চৌধুরী। জি জি। তো তিনি খুবই প্রশংসা করতেন আর কি। আপনাদের এই যে নির্মাণ বাংলা জি জি বাংলাগড় যে নির্মাণ দেখে হ্যাঁ যে হ্যাঁ কোথাও এরকম ঘর নাই, না কোথায় এরকম নির্মাণ হয় নাই। মানুষের সাথে অনেক জায়গায় এরকম মানে না আলোড়ন সৃষ্টি হয়েছে যে বাংলাগড় করতেছে অমুক জায়গায়। হুম, হ্যাঁ, এই যে মরহুম হাজী মোহাম্মদ মঈন মিয়া চৌধুরী এরকম একটা বাংলাগড় করতেছেন যে বাংলাগড় এখনো কোথাও হয় নাই। হ্যাঁ হ্যাঁ মানুষের বসত করে যে বাংলাগড় করা এরকম অনেকেরই সম্ভব হয়নি। সেটা আপনার আব্বু এটা নির্মাণ করে যাওয়ায় আজকে আপনি এটাকে স্মৃতিচারণ করে রাখছেন। হ্যাঁ হ্যাঁ আপনি চলে যাওয়ার পর আমি চলে যাওয়ার পর আরেকজন এরকম কোনো স্মৃতি রাখবে, সেটাই তো আমাদের কাজ। সেটা অবশ্য আমার যে একটা ছেলে আছে আমার, নাম বলেন কেন? তার নাম হলো আকবর হোসেন চৌধুরী। আকবর হোসেন চৌধুরী সম্মানিত দর্শক শ্রোতা, আমার আঙ্কেলের ছেলের নাম আকমল হোসেন চৌধুরী। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সেটাই আমরা চাচ্ছি। ওনার জন্য আল্লাহ পাক নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, রুজি রোজগারে যেন বরকত দান করেন, যেটা এই সংস্কৃতি ধরে রাখার জন্য আকমল হোসেন সাহেব ওরফে আব্দুল হান্নান সাহেবের ছেলে আকবর আকবর হুসেন যেন উনি এই সংস্কৃতি বাংলাদেশের প্রতি ওনার মায়া দরদ, ওনার দাদা ওনার বাবার এই স্মৃতিচারণগুলো যেন উনি দেখে মুগ্ধ হন, ওনাকে ওয়েলকাম জানাই। এই যে আকমল হোসেন চৌধুরী ওরফে আব্দুল হান্নান, ওনার এই স্মৃতি বিজড়িত বাংলাগড়টি উনি যেন দেখে রাখেন এবং আমাদের সাথে উনি যোগাযোগ করেন। আমরা চাই সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ইতিহাস আপনারা দূর দূরান্ত থেকে দেখবেন, অনেকেই জানি। যখন আপনারা যুক্ত হবেন সবাইকে আবারও বলছি, মরহুম হাজী ময়না মিয়া চৌধুরী সাহেবের ছেলে আকবর হোসেন চৌধুরী ওরফে আব্দুল হান্নান যুক্তরাজ্য প্রবাসী, ওনার জন্য দোয়া করবেন। আর আরবাব আপনার ছেলে আকবর আকবর হোসেন চৌধুরী ওনার জন্য আপনারা দোয়া করবেন, যাতে এইরকম সংস্কৃতি নিয়ে ওরা আরও কাজ করতে পারেন। এবং আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন, এখন উনি অনেক স্মৃতি বিজড়িত পুরোনো দিনের কথা বলছেন, আরও কিছু ইতিহাস আপনার কাছে রয়েছে আমরা জানি। কি বলেন কি? কি বলবো, আমি তো বেশিরভাগ সময় তো লন্ডনে কাটাই। লন্ডনে কাটাইছেন। আমি 1969-এ লন্ডনে গেছি। তখন লন্ডনের পরিবেশ আরেক রকম ছিল, এখন তো অন্যরকম হয়ে গেছে। এখন তো আমাদের ছেলেমেয়েরা এই দেশে আসতে চায় না, তারা এই দেশে অনেক জিনিস তারা ইয়ে করে, একটু অফোর্ড লাগে তাদের জন্য। তাহলে আপনাদের এই কথা থেকে আমরা বলতে চাই আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ স্বভাবগত দিক দিয়ে এবং সম্পদের দিক দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে, খাদ্য স্বাস্থ্য চিকিৎসা অন্য বস্ত্র বিদ্যুৎ মানে এ টু জেড উন্নয়নের দিকে আরও যেতে হবে এগিয়ে। তাহলে আমরা বাইরের রাষ্ট্রের দিকে মানে আমরা বাইরের রাষ্ট্রের যে চলাফেরা বা তাদের যে আচার আচরণ, তাদের যে কোয়ালিটি, তাদের যে উন্নয়ন, সেটা আমাদের দ্বারা সম্ভব হবে। অবশ্যই এইটার উপরে আমি একটা কথা বলি, মানুষের এই ইয়ে আছে যেটা আর কি, আমাদের দেশের যে চলাফেরা আর লন্ডন ইউরোপিয়ান কান্ট্রি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি চলাফেরা অনেক পার্থক্য, যার কারণে যে আমাদের ছেলে মেয়েরা এখানে আসে, প্রচুর ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ। আমাদের সিলেটি, অন্য দিক থেকে তো আছেই, সিলেটিও আছে, তো সিলেটি বেশি আর কি, 65% আমার মনে হয় সিলেটি, বাকি সব নন সিলেটি। নন সিলেটি, তো তারা এখানে আসলে তারা একটু আনইজি ফিল করে আর কি। কারণ যেমন এখানে ইয়ে নেই, এসি নেই, মশার বিভিন্ন উপদ্রব, মশার problem মশা আছে। মাছি অ্যালার্জি জনিত বিভিন্ন সমস্যা, এরপরে কোনো ধোঁয়া, ব্যবসা অনেক কিছু মানে অপরিচ্ছন্ন পরিবেশ সবকিছু কোনো ব্যবসা এবং বাণিজ্য কনফিউজ করতে থাকেন হলেও তারা, তারা মানুষকে ডর নিয়েও করে। কিছু কনফিউজ করেন, Confuse। কখন মানে আস্থা রাখেন না মানুষের প্রতি। মানুষের উপরে কারণ মানুষ এখন নির্দিষ্ট চেয়ে নির্দিষ্ট, কিন্তু সবের বেলা না, কিছু লোক নির্দিষ্ট হওয়ার কারণে
গ্রামে আসতে চায় না, তার বাবা সম্পত্তি দেখতে চায় না, দাদা সম্পত্তি খেয়াল খবর রাখতে চায় না। এটা কিন্তু আমাদের পাপের ফসল। এটা আমরা যারা আছি, আমরা যারা বাংলাদেশে এখন আমরা মন থেকে পরিষ্কার হতে পারছি না, এটা এই পাপের ফসল আমাদের বহন করতে হবে। আর কয় যুগ না জানে সেটা আল্লাহ পাক জানে। আপনি শুনছিলাম যে কবিতা আবৃত্তির দিকে আপনি বিভিন্ন জায়গায় লন্ডনে বিভিন্ন মঞ্চে বাংলাতে তো আলোচিত আপনারা করেন। জানেন, আমি উর্দু একটা বলে নিই। জি, একটা উর্দু কবিতাই বলেন। উর্দু কবি বলে, खुदी को कर बुलंद इतना के हर तकदीर से पहले खुदा बंदों से खुद पूछे बता तेरी रजा क्या है। এটার মানে হইল যে নিজে নিজেরে শক্ত করে গড়ে তুলো, খুদি को कर बुलंद इतना, নিজেকে শক্ত করে তুলো এবং এরপরে আল্লাহর কাছে তুমি চাও, যেটা চাইবে আল্লাহ দিয়ে দিবে। মাশাআল্লাহ, আমরা কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কবিতা। হ্যাঁ, এই সারমর্ম আমরা যেটা বুঝলাম, এইটা নিজেকে শক্ত করে তুলো এবং আল্লাহর গড়ো, কাছে যা চাও গড়ো, গড়ো। গড়ো। নিজেকে শক্ত করে গড়ো এবং আল্লাহর কাছে যা চাইবা তাই আপনারা তাই পাইবা। আর শক্ত হলে গড়ার মধ্যে অনেক কথা। হ্যাঁ, শক্ত এ গড়া তোলার মানে হ্যাঁ। আমি এক আল্লাহ লা শরীক, হ্যাঁ, তাহলে ওইটাই বলতেছেন আমি আল্লাহ ছাড়া আর কিছু আর কারোর মাথা নত করবো না। কারো হ্যাঁ, অবশ্যই। আমি এমন ভাবে মানে আমি আল্লাহকে ডরাবো, চলতে আল্লাহকে ডরাবো, ফিরতে আল্লাহকে ডরাবো, সব কিছু যখন আমরা আল্লাহ বা শিক্ষা দীক্ষায় উন্নত হওয়ার চেষ্টা করা করবো। হইল আসল আসল নিজেকে উদ্দেশ্যটা। শক্ত করে গড়ো। হ্যাঁ, হুম। তাহলে আল্লাহ এটা এটা ঠিকই। আমি নিজেকে শক্ত করে গড়ার নামই তো হলো গিয়া এই সৃষ্টি জগৎ। হুম হুম। এই সৃষ্টি জগৎ আমি মনে করছি আমার ভাষা। কাইন্ডলি একটু আপনি হিন্দিতেও পারেন, একটু কবিতা আবৃত্তি করতে। একটা কবিতা আমার দর্শক শ্রোতাদের শোনান। এটা হিন্দিতে বলে, একটা বলি, यूं तो अकेला ही अक्सर गिर के संभल सकता हूँ मैं, आप लोग अगर पकड़ ले हाथ मेरा तो दुनिया बदल सकता हूँ। জি, এটা বাংলা হবে কি? যে বাংলা হইব, এমনি তো আমি চলার পথে জি, যদি পড়ে যাই উঠতে পারি, হ্যাঁ, কিন্তু আপনারা যদি সবে আমার সাথ দেন তাহলে দুনিয়ারে বদলাইয়ে ফেলাই এইরকম কথাটা। কত সুন্দর কথা। সম্মানিত দর্শক, বুঝতে আপনাদের বুঝতে আর বাকি নাই, আমার কিন্তু অনেক বোঝার এখনো বাকি। আপনাদের হয়তো বোঝার বাকি নেই, আমার অনেক কিন্তু এই কথার মধ্যে অনেক বোঝার বাকি। যে পড়তে হয়তো আমরা উঠতে পারি নিজে নিজে, আপনারা যদি সাথ দেন তাহলে আমি পৃথিবীকে বদলিয়ে দেবো। হ্যাঁ, আমার তার থেকে সময় লাগবে না। এতটুকু স্ট্রেংথ আছে আর কি, হ্যাঁ। বাট একা তো সবকিছু করা যায় না। আপনি বুঝতে চাইছেন এটা দশের লাঠি আর একের বোঝা। একের বুঝ। একের বোঝা। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়নের একটি সুনাম ধন্য এই ৪ নম্বর ওয়ার্ডের আমরাতৈল নাসিরপুর এবং এই হাসান ফাতেমাপুর এলাকার একটি সুনামধন্য বাড়ি, যেই বাড়িতে গুজরিয়া গেছেন মরহুম হাজী মোহাম্মদ ময়না মিয়া চৌধুরী স্মৃতি বিজড়িত বাংলাঘর। এই বাংলাঘরে না জানি আমার বাপও মনে হয় বাপ দাদারাও আসেছেন, বেড়াইতে আসেন অবশ্যই। হ্যাঁ, জি জি, অনেকেরই বাপ দাদারা এই বাংলাঘরে আসছেন, বসছেন, সুনাম শুনছেন। এদিকে আমার বাবা দাদা সবাই আসছেন, আপনাদের অনেকেরই আসছেন। আপনারা যারা দেখবেন সবার কাছে আমরা দোয়া চাই, এইরকম আপনারা আপনাদের জানমাল, আপনাদের স্মৃতি বিজড়িত, আপনাদের মরহুমাদের স্মৃতি বিজড়িত কিছু কাজকর্ম তুলে ধরেন, যেগুলা থাকলে মানুষ দেখলে পরে দোয়া করবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। এই যে আমরা দেখাচ্ছিলাম কত সুন্দর পুনর্নির্মাণ হয়েছে, সেটা মানে এই প্রথমে যে বাংলা বৈঠকখানাও রয়েছে, বৈঠকখানা রয়েছে, আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে কত সুন্দর এই নির্মাণ কাজগুলো হয়েছে আমরা দেখাচ্ছি। এই যে উপরে ওঠার সিঁড়িও রয়েছে, যেটা এগুলা আসলে একটা ইতিহাস। এই ইতিহাস একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে আমাদের মধ্যে, কিন্তু আমরা থাকবো না। এরকম আপনাদের অনেক কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আজকের মতো বিদায় নিন। আপনারা সবাই দেখেছেন, আমি খুশি হয়েছি। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যারা আছি এখানে, আমার পিছনে আরো কিছু লোক আছে, সামনে আসে নাই, আমি সবার প্রতি সবার দোয়া রইল আপনার সাথে। আর যারা যুক্তরাজ্য থেকে আসবেন দেশে, আইসা দেখে যাবেন, সেটা চাওয়ার দায়িত্ব রইল। থেকে আসেন, আসলে ইনশাআল্লাহ আমাদের বাড়ি আইসা দেখে দেন, ছায়ের দাওয়াত থাকবে। মনে হয়তো কিছু সন্তুষ্ট আসতে পারে। এই বাড়ির যারা গুজরিয়া গেছেন,
যারা এখন অন্ধকার কবরে আছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের উচ্চ মুকাম জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। এবং যারা হায়াতে রয়েছেন, যারা প্রবাসী রয়েছেন, দেশে রয়েছেন, এই বাড়ির আত্মীয় স্বজন যারা রয়েছেন এখনো জিন্দা, তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু নেক হায়াত কামনা করছি। আপনারা দোয়া করবেন।